তো ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, আজকে আমরা সাধারণ গণিতের 14 অধ্যায়ের কিছু জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু তোমরা জানিয়েছো যে জ্যামিতি আলোচনা করতে আমরা, তা প্রথমে আমরা এখানে দেখো, এই 14 অধ্যায় হচ্ছে অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা। ঠিক আছে, এখানে দেখো একটা উপপাদ্য আমরা লিখছি, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। দেখো, এইখানে এগুলো আলোচনার আগে আমরা একটু বেসিকটা অবশ্যই প্রয়োজন। এই অনুপাত কথাটা কি? ঠিক আছে, প্রথমে তোমাদের কাছে এটা একটা অপরিচিত মনে হবে। অনুপাতটা কি? দেখো, দুইটা রাশির সাথে যখন তুলনা করা হয়, এ সাথে যখন বির তুলনা হয়, তার মানে কি A:2 তখন বি। এই দুইটা রাশির সাথে একটা তুলনা করা হয়, সেই সময় কিন্তু এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে খেয়াল করো, যখন দুইটা রাশির সাথে তুলনা করা হয় তখন সেটাকে অনুপাত হিসেবে আমরা বলতে পারি। এই অনুপাতের কিছু ধর্ম, অনুপাত ও সমানুপাতের কিছু ধর্ম আছে, যেটা তোমরা আগে পরে হয়তো কিছু জেনেছো। তারপরে আমরা একটু বলি। দেখো, যদি ধর্মগুলোর একটু আলোচনা করে দেখি আমরা, A:B = যদি X:Y হয়, ঠিক আছে, A:B আর X:Y, আর একটা C:D = যদি X:Y হয়, তখন কিন্তু কি লেখা যায়? তখন লেখা যায় A:B = তোমার C:D। কীভাবে? দেখো, A/B X/Y যদি Y হয়, আর এখানে দেখো C/D X/Y, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি, দেখো দুইটা সমীকরণের ডান সাইড সমান। তাহলে দুইটা সমীকরণে যখন ডান সাইড সমান হবে, তখন কি বাম সাইড, এর বামপক্ষ আর এর বামপক্ষ সমান হবে, অর্থাৎ A/B = হবে C/D, আর বাই মানে এখানে আবার সেই ভাগটা ইস্টু আকারে আমরা লিখে দিলাম, A:B C:D। ঠিক আছে, এটা এইভাবে আসছে। তাহলে এবার আরও দেখি। দেখো, যদি আমরা এইভাবে লিখি A:B, আবার B:A হলে বলছে, এত হলে কি লেখা যায়? এত হলে তোমার A = B লেখা যায়। তা কীভাবে লেখা যায়? দেখো, A/B B/A। ঠিক আছে, অর্থাৎ A:B = যদি B:A হয়, তাহলে এখন এখানে বলছে যে A ও বির মান A/B ভাগ করলে যা হবে, B/A ভাগ করলে তাই হবে। অর্থাৎ তোমার এই শর্তে কি A = B লেখা যায়। নিশ্চয়ই দুটো মান এক না হলে, দেখো এর মান যদি আমরা 2 ধরি, বির মান ধরো, বির মানও যদি 2 হয়, তাহলে 2/2 একই ক্ষেত্রে, অর্থাৎ A = B যখনই হবে তখন কিন্তু এটা লেখা যায় A:B = B:A, তার মানে A = B। ঠিক আছে, এবার আসি তোমার ব্যস্তকরণ, যে কথাটা আমাদের সাথে পরিচিত। ব্যস্তকরণটা কি? দেখো, A:B = যদি X:Y হয়, তখন আমরা বলতে পারি B:A = Y:X। কীভাবে? A/B X/Y যদি হয়, এটাকে উল্টা দাও, এই লব হর হবে, হর লব হবে। ঠিক আছে, তাহলে তখন কি হবে? B/A আর Y/X, অর্থাৎ B/A মানে B:A আর Y:X, এটা লেখা যায়, সহজ এটা লেখা যায়। ঠিক আছে, এটাকে বলা হয় ব্যস্তকরণ, অর্থাৎ লব হর হয়, হর লব হবে। এবার যদি আমরা দেখো, চারে আমরা যদি আবার একই কায়দায়
এ ইস টু বি আর ইকুয়াল টু এক্স ইস টু ওয়াই যদি হয় তাহলে এ ইস টু এক্স ইকুয়াল টু বি ইস টু ওয়াই হয়। এটাকে বলছে একান্তকরণ। কিভাবে হয় দেখো, এ বাই বি ইকুয়াল টু এক্স বাই যদি ওয়াই হয় তাহলে এই যে তোমার কোনাকুনি যে চেঞ্জটা, ঠিক আছে, কোনাকুনি চেঞ্জ করা যায়। দেখো বি যদি এখানে যায়, এই কর্নারটা চেঞ্জ করে দিলাম, এক্স যাবে বির ধারে, বি এক্সের ধারে আসবে, ঠিক আছে, তখন কি লেখা যায় এই, আর বি এই হয়। এটা কিন্তু একান্তকরণ, একটা কর্নার চেঞ্জ করে দিয়েছি, তাই না? কি করলাম এখানে দেখো, এ বাই বি, ঠিক আছে, এক্স বাই ওয়াই, আমরা কি করলাম এই এক্সের জায়গায় বি বসাই দিলাম, আর বির জায়গায় আবার এক্স চলে আসলো। তাহলে এইটাই কিন্তু এইভাবে লেখা যায়, এ ইস টু এক্স ইকুয়াল টু বি ইস টু ওয়াই। তাহলে একান্তকরণ অর্থাৎ কোনাকুনি যে চেঞ্জটা হবে, ঠিক আছে, যে কোনো একটা কর্নার, দুইটা কর্নার না, ঠিক আছে। আমি এই কর্নারও নিতে পারতাম, ওয়াই যদি এখানে নিতাম, এখানে নিয়েও করা যেত, ঠিক আছে, হবে এটা। এবার আসি আমরা, দেখো এগুলো আমাদের প্রয়োজন ভালো। আমরা যদি আরও একটা শর্ত দিই, দেখো এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু যদি ডি হয় তাহলে এ বি ইস টু বি সি লেখা যায়। কীভাবে দেখো, এ বাই যদি এ বাই বি হয় সাপোজ, তাই না, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তার মানে এইখানে আছে তোমার আমরা এ ডি, ঠিক আছে, এ ডি ইস টু আছে বিসি, এ ডি হবে এখানে, হ্যাঁ। তাহলে এই যে কোনাকুনি যে গুণটা এ ডি ইকুয়াল টু বিসি, এটা কিন্তু এইভাবে লেখা যায়, ঠিক আছে, অর্থাৎ কোনাকুনি যে গুণটা সেটা গুণফল এভাবে লেখা যায়। আসি এবার আমরা দেখো যেটা আমাদের সাথে খুবই পরিচিত, আমরা 11 অধ্যায় এই সম্পর্কে একটু জ্ঞান লাভ করেছি। যার মতো 11 অধ্যায় যেটা খুব বেশি তোমাদের সাথে পরিচিত ছিল, অর্থাৎ দেখো এ ইস টু বি ইকুয়াল টু যদি এক্স ইস টু ওয়াই হয় তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা কিভাবে লেখা যায় দেখো, অর্থাৎ এটাকে বলে যোজন, তাই না, এ বাই বি বাই এক্স বাই ওয়াই, এটাকে যোজন করলে কি হবে, যোজন মানে শুধুমাত্র লবের সাথে হরের যোগ হবে, তাহলে এ প্লাস বি হবে, তাই না, এ প্লাস বি বাই বি, আর এখানে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। এটাকে আমরা অনুপাত আকারে এটা লিখলাম একবারে। যোজন বলতে কি বোঝাচ্ছে, তাহলে শুধুমাত্র লব প্লাস হর। একই কায়দায় চিন্তা করো যদি বিয়োজন থাকতো, ঠিক আছে, বিয়োজন থাকলে আমরা কি করতাম, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করে দিতাম, দেখো শুধু একটা মাইনাস হলে যথেষ্ট, এইখানটা কি হবে এই মাইনাস, ব্যাস, হ্যাঁ, লব মাইনাস হর, ঠিক আছে, এটা আমরা সহজে লিখতে পারতাম। আর যদি এমনটি হয় দেখো এ বাই বি সি বাই ডি, এটাকে যদি আমরা এইভাবেও লিখতে পাই, এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, অর্থাৎ এটাকে কিন্তু একসাথে দুইটা কাজ করলাম, ঠিক আছে, একবার করলাম যোজন আর একবার বিয়োজন। যোজনে তাহলে আমরা কি, এটা সাধারণত তোমাদের সবই এটা পরিচিত, তারপরে আমি আবার বলি, লব প্লাস হর, তাই তো, লব ওপরেরটা লব নিচেরটা হর, তাহলে লব প্লাস হর লব মাইনাস হর, আবার এখানেও তাই লব প্লাস হর লব মাইনাস হর, এটাকে যোজন আর বিয়োজন একসাথে করছি দুইটা। এর আগে কিন্তু দেখো সিঙ্গেল সিঙ্গেল করে নিয়েছিলাম, ঠিক আছে, এখানে কিন্তু আমরা কি করলাম, এখানে কিন্তু আমরা সিঙ্গেলভাবে একবার যোজন করছি, শুধুমাত্র উপরেরটা যোগ দেখানো হয়েছে, আর বিয়োজন করলেও তাই শুধু বিয়োগটা দেখানো হয়েছে। আর যখন দুইটা একসাথে করব তখন এই যোজন বিয়োজন। আচ্ছা, এছাড়াও আমরা আরও দুটো থিওরি পার করব, তারপরে আমরা মূল অঙ্কে মূল জ্যামিতিতে চলে যাব, কারণ যে দুইটা থিওরির উপর ভিত্তি করে এই জ্যামিতিটি প্রতিষ্ঠিত, ঠিক আছে। সবসময় জ্যামিতি দেখো সবচেয়ে সহজ, আমি আবার বলি তোমাদের কাছে, জ্যামিতিটা শুধু তোমার পূর্বের কিছু অভিজ্ঞতা থাকবে, যে এখানে কি বলছে, কি চাইছে, আর কি করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তুমি তোমার কিছু থিওরি জানতে হবে, যে কোন কোন শর্তগুলো বা কোন কোন
স্বীকার্যগুলো তোমাকে জানলে এটা সুবিধা হবে। তাহলে তার আগে আমরা দুইটা স্বীকার্য একটু পড়ে আসি। দেখো বলছে দুইটা ত্রিভুজ ক্ষেত্রের, আমরা যদি দেখো দুইটা ত্রিভুজ ক্ষেত্র আঁকালাম, মোটামুটি আঁকাচ্ছি, উচ্চতা একই, দেখো এর উচ্চতা আর এর উচ্চতা ধরে নিলাম একই, ঠিক আছে। আমরা যদি এ বি সি দিই, এটা ধরো ডিইএফ, এর উচ্চতা এটাও এইচ এটাও এইচ, ঠিক আছে। আর এর ভূমি যদি এ হয়, এর ভূমি যদি বি হয়, তাহলে এখানে ধরো এ ডি, ডি নয়, আমরা ধরি এ এম দিই আর এ এন দিলাম, ব্যাস। বলছে দুইটা ত্রিভুজ ক্ষেত্রের, তাহলে এইটা দুইটা ত্রিভুজ, ত্রিভুজটা কই, এ বি সি আর ডিইএফ, দুইটা ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা যদি একই হয়, দেখো উচ্চতা দুটেরই কিন্তু এইচ আর এইচ, তাহলে উচ্চতা একই হলে বলছে তাদের ক্ষেত্রফল আর ভূমি এই দুটো হবে সমানুপাতিক, তাদের ক্ষেত্রফল আর ভূমি হবে সমানুপাতিক। উচ্চতা এক হলে ক্ষেত্রফল আর সমানুপাতিক, ভূমি সমানুপাতিক হবে। তা দেখো এই ক্ষেত্রে যদি আমি ভূমি বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পাবে, সেটাই তাৎপর্য। এক্ষেত্রেও তাই, ভূমি যদি বেড়ে যায় তাহলে ক্ষেত্রফলও কিন্তু আনুপাতিক হারে বাড়বে। তাহলে দেখো এই ত্রিভুজটা যদি আমরা দেখি, আমরা সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বলতে এখানে এইচ, ঠিক আছে। আর এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ ডিএফ এর ভিতরে আমরা যদি দেখি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এইচ, তাহলে এই দুটাকে যদি আমরা কি করব, আমরা ভাগ করে দেখি, ঠিক আছে। অনুপাত তো, তাহলে ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ আছে ডিএফ, তাহলে এটা ভাগ যদি ওইটা হয়, দেখো আমরা হাফ ইন্টু এ ইন্টু এইচ, আবার হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাহলে কি আসে দেখো, শুধুমাত্র এ বাই বি আসে, অর্থাৎ দেখো ভূমি। তাহলে এই যে ক্ষেত্রফলের সাথে ভূমির অনুপাত সমান, অর্থাৎ দেখো ক্ষেত্রফল যদি উপরেরটার এই এ যদি বাড়ে তাহলে এবিসির ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে, তাই না। তাহলে উচ্চতা এক থেকে যদি বাড়তে থাকে, উচ্চতা এক, তাহলে ভূমি যদি এখান থেকে পৌঁছায় তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এখানেও তাই, ভূমি যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এমনিভাবে দুইটা ত্রিভুজের আমরা ক্ষেত্রে যদি আমরা দেখি যে ক্ষেত্রফলের অনুপাতটা কেমন হবে, বলছে তাদের ভূমির সাথে সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে একটা থিওরি এখন আমরা জানলাম যে কোনো দুটি ত্রিভুজ ক্ষেত্রে যদি উচ্চতা একই হয়, তাহলে এই উচ্চতা যদি একই হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এর ভূমি আর ক্ষেত্রফল ও ভূমির সাথে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। দুইটার ক্ষেত্রফল ইকুয়াল টু হবে ভূমি, এটা গেল। আর একটা থিওরি আছে আমাদের, যেটা হচ্ছে এবার যদি ভূমি সমান হয়, ঠিক আছে, এবার বলছি কি ভূমি সমান, দুইটারই যদি ভূমি একই হয়, আমরা ধরো এখানে যাই হোক আমরা এটা মুছে দিয়ে আবার লিখি, তাহলে আমরা এটা এখান থেকে জানলাম কোনো দুইটা ত্রিভুজ ক্ষেত্রে উচ্চতা যদি সমান হয় তাদের ক্ষেত্রফল আর ভূমি হবে সমানুপাতিক। এবার উচ্চতা ভিন্ন কিন্তু ভূমি এক, তাই না। ভূমি এক কিন্তু উচ্চতা ভিন্ন, আমরা উচ্চতাটা এইভাবে, আর এর উচ্চতা আর এর উচ্চতা, এটা এই আর এটাকে ধরো কি ধরলাম, এটারও ভূমি এ এটারও ভূমি এ, তাহলে এ বি সি, আর এটা হচ্ছে ডিইএফ। এখানে যদি এ এম আর এটা হচ্ছে বিএন, এটা লম্ব হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বলছে যে দুইটা ত্রিভুজের ভূমি সমান, আগে ছিল ত্রিভুজের উচ্চতা সমান, উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফলের সাথে কি হবে, ভূমির সমানুপাতিক ছিল। এবার দেখো তোমার ভূমি সমান, দুইটা ত্রিভুজের ভূমি সমান হলে তাদের কি ক্ষেত্রফল সাথে এবার উচ্চতা সমানুপাতিক হবে, ঠিক আছে। তখন ভূমির জায়গায় তখন উচ্চতা হবে। কিভাবে হবে এটা দেখি আমরা, ত্রিভুজ এবিসি যদি হয় তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা অর্থাৎ এইচ, এই ত্রিভুজের ক্ষেত্রফলে যদি আসি টিইএফ, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই, দেখো এ বি সি বাই
ত্রিভুজ ডিএফ, তাহলে এখানে হাফ ইন্টু এ ইন্টু এইচ আর এখানে হাফ ইন্টু এ ইন্টু কে, তাহলে এখান থেকে দেখো এইচ বাই কে আসে, এই যে, অর্থাৎ উচ্চতার সাথে সমানুপাতিক। ক্ষেত্রফলটা উচ্চতা যত বাড়বে ক্ষেত্রফলও তত বাড়বে। আগে কিন্তু ভূমি ছিল, তাই না? আগে ছিল কি ভূমি, ভূমি বাড়লে ক্ষেত্রফল বাড়ছিল, এবার কিন্তু ক্ষেত্রফলের সাথে এটা সমানুপাতিক। দেখো এই অংশ দুইটা যদি সমানুপাতিক হয় একটার সাথে, অর্থাৎ এইচ, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমানুপাতিক এইচ, ঠিক আছে? আর ত্রিভুজ ডিএফের ক্ষেত্রফল সমানুপাতিক কে, অর্থাৎ এর উচ্চতার উপর নির্ভর করবে। তাহলে আমরা এই দুইটা থিওরি জানার পরে মূল ত্রিভুজের ভিতরে আমরা প্রবেশ করব। দেখো বলছে, তাহলে আমরা যেটা বললাম আমরা আবার একটু বলে আসি। দেখো যদি বলছে দুটি ত্রিভুজের উচ্চতা যদি সমান হয় তাহলে কী হলো, উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক। এবার বলছি ঠিক আছে ভূমি সমান, তাহলে ভূমি যদি সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফল আর সাথে উচ্চতা হবে সমানুপাতিক, ঠিক আছে? এটা ছিল তোমার এই দুইটা থিওরি নিয়েই আমরা বেশি এই জ্যামিতিগুলো করব। দেখো তাহলে এবার ত্রিভুজ ক্ষেত্র বলছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে, ব্যাস যদি তোমরা ত্রিভুজ আমরা এখানে একটু ধরেও নিই, সাপোজ ত্রিভুজ আছে এই এ বি সি, একটা ত্রিভুজ হলো, ব্যাস। এবার এখানেও তাই এ বি সি ত্রিভুজ। বলছে এই ত্রিভুজটার ভালো করে জ্যামিতিটা পড়ে দেখো, এর তারতম্যটা ভালো করে বুঝতে পারলে তোমার খুব সুবিধা হবে। যে অঙ্কটাকে একটা সাধারণ কোনো বেসিক অর্থাৎ কোনো একটা থিওরির উপর দাঁড় করিয়ে তুমি জ্যামিতি অবলম্বন করতে পারবা, অর্থাৎ এটা শেষ করতে পারবা, বুঝতে পারবা, ঠিক আছে, উপস্থাপন করতে পারবে। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল, সমান্তরাল সরলরেখা আমরা জানি, তাই না? কি দুইটি সরলরেখা যদি একটা নির্দিষ্ট দূরত্বে সমান চলতে থাকে এটা সমান্তরাল সরলরেখা বলা হয়। তাহলে এমনিভাবে বলছে কি, এমনিভাবে বলছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? যে কোনো বাহুর, আমরা যদি ধরে নিলাম বিসি, আমি যে কোনো একটা বাহু ধরে নিতে পারি এমনটি কথা না, বিসি হবে তেমনটি কথা নেই। তবে যেহেতু এখানে ভূমি হিসাবে বিসি ধরছি, সেই হিসাবে আমরা ভূমির সমান্তরালটা নিলে একটু দেখতে সুবিধা হবে। তাহলে দেখো ভূমির সমান্তরাল একটা সরলরেখা নিলাম, এই মোটামুটি ডিআরই, আর এই ক্ষেত্রে কিন্তু দেখো বাইরে নিয়েছি, একটা নিয়েছি ভিতরে, তাই না? একটা ভিতরে আর একটা আছে তোমার বাইরে। বলছে ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, মনে করি ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, তার বিসি বাহুর সমান্তরাল আছে ডি, ব্যাস হয়ে গেল। আর এখানে কি অপর বাহুদ্বয়কে মানে হচ্ছে এবি আর এসি, যে কোনো একটা বাহুর সমান্তরাল ধরে নিলাম সেটা বিসি, তার সমান্তরাল কি ডিই, ব্যাস। বলছে অপর বাহুদ্বয়কে এই যে এবি আর এসি, এই বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে? অথবা বলছে তাদের বর্ধিত অংশদ্বয়কে, বর্ধিত এই যে দেখো ত্রিভুজ এবিসির এবি বাহুকে ডি পর্যন্ত আর এসি বাহুকে যদি ই পর্যন্ত বর্ধিত করি তাহলে এই ডি রেখাটাও কিন্তু বিসি রেখার সমান্তরাল, কিন্তু এটা বর্ধিত অংশের উপর হয়েছে, একটা আছে অভ্যন্তরে হবে আর একটা বর্ধিত অংশের উপর। তাহলে ভালো করে খেয়াল করো, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজের যে কোনো ত্রিভুজ এবিসি, ঠিক আছে? ত্রিভুজ যদি এবিসি হয় তার একটা বাহু ধরে নিলাম হচ্ছে বিসি, তাহলে বিসি বাহুর সমান্তরাল কি ডিই, ব্যাস। অপর বাহুদ্বয়কে, অপর বাহু হচ্ছে এবি আর এসি বাহুকে বলছে সমান অনুপাতে, অর্থাৎ দেখো এডি ইস টু ডিবি সমান অনুপাতে, তো অর্থাৎ কি অনুপাতে বিভক্ত করে, এডি ইস টু ডিবি আর এই ইস টু হচ্ছে ইসি, এই অনুপাতে বিভক্ত করে।
দেখো তাই হবে। যদি এটা সমান্তরাল সরলরেখা হয় তাহলে এটা যদি ওখানে যদি 5 হয় বড়টা, এটির মান 5, এটার মান 5, এটার মান 5, তাহলে আর এটার মান ধরো এটার মান 3, এটার মান 3, তাহলে ওই 5/5 আর 3/3, তার মানে কী হয়ে গেল 1, এটা 1, এটা 1, তাহলে এর অনুপাতটা ঠিক আছে, তাই না? এ পাশের খণ্ডের অনুপাত এ পাশের খণ্ডের অনুপাত একই হবে, সেটাই বলছে যে সমান অনুপাতে বিভক্ত হয়েছে। এরও যে অনুপাতটা হবে এর অনুপাতটি কত হয়েছে 5/3, ধরো যাই আসো ও পাশেও কিন্তু 5/3 একই আসছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। খেয়াল করো, আমি আবার বারবার বলছি, যেহেতু জ্যামিতি তোমাদের কাছে অনেক কঠিন লাগে, আবার মনে হয় না জ্যামিতি খুবই সহজ, ঠিক আছে? জ্যামিতিকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আর এদিকে খেয়াল করো। দেখো প্রত্যেকটা কথা আমি বারবার ভেঙে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে আমার বোঝানো সার্থক হবে। শিক্ষক হয়ে যদি জ্ঞান দান না করতে পারো, অথবা সেই জ্ঞানটা দিলাম সেটা যদি তোমরা গ্রহণ না করতে পারো, তাহলে কিন্তু কোনো সার্থকতা নেই আমাদের। ত্রিভুজের যে কোনো বাহু মানে আমরা ধরে নিলাম বিসি, ঠিক আছে? বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল বলতে যে ডি, যেহেতু একটা উপপাদ্য তাই সমান্তরালটা ওইভাবে কোণের এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এইভাবে আর দেখানো লাগে না, জাস্ট তুমি একটা স্কেল দিয়ে দাগ দিবা। তাহলে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা বলছে অপর বাহুকে এবি আর এসি, কিন্তু এই এবি বাহুকে কি করে এডি, দেখো এডি ইস টু ডিবি, মানে এদের যে অনুপাতটা, ঠিক আছে, আর এই বাই ইসি এই অনুপাত একই হবে, ঠিক আছে? অর্থাৎ এইটা যদি 5/3 হয় এটাও 5/3 হয়েছে, এই একই কায়দা। এবার বর্ধিত অংশকেও একই স্টাইলে করবে, তখন কিন্তু লেখা তোমার একই থাকবে, এই এডি ইস টু বিডি, আবার এ ইস টু সিই। বর্ধিত অংশ বলে কিন্তু তুমি যে লিখবা এ বি আর বিডি তা হবে না, কিন্তু তুমি যে এ বি ইস টু বিডি লিখলা তাতে হবে না, কিন্তু এসি সেটা হবে না। এখন দেখো আমরা একটু অঙ্কন করে আসি। অঙ্কনে আমরা এটা কিন্তু প্রমাণ করতে হবে। প্রমাণটা আমরা কি করব? প্রমাণটা হচ্ছে এই যে এডি ইস টু হচ্ছে ডিবি, আর এই দুইটা খণ্ড, এর একটা খণ্ড এই খণ্ড আর এই খণ্ড, আর এটাই খণ্ড, এগুলো অনুপাত সমান হবে। আমরা একটু প্রমাণে এই অঙ্কনে আসি। দেখো সি আর ডি আর বি আর ই, এই দুটো আমরা যোগ করে দেব। তাহলে কি হয় দেখো, এই বি আর ই আর সি আর ডি মোটামুটি এটা যোগ করে দিলাম। তাহলে আমাদের অঙ্কনে কি করলাম, শুধুমাত্র কি সি কমা ডি এবং বি কমা ই এই দুটো যোগ করে দিয়েছি, এর আমরা অঙ্কনে করলাম, ঠিক আছে? এবার আমরা প্রমাণ আসি। প্রমাণের দিকে খেয়াল করো। তাহলে আমাদের কিন্তু প্রমাণ কি করতে হবে, দুইটা অংশের অনুপাত, দুইটা বাহুর যে অংশগুলো আসছে তাদের অনুপাত সমান হবে। প্রমাণে দেখো ত্রিভুজ আমার যদি ত্রিভুজ এডিই নিই, দেখো তো ত্রিভুজ এডিই আর একটা ত্রিভুজ যদি নাও ত্রিভুজ বিডিই, এই দুইটা ত্রিভুজের দেখো তো কি সমস্যা। দুইটা ত্রিভুজ দেখে ফেলছো, দেখো ত্রিভুজ এডিই, ঠিক আছে, আর একটা আছে এই বাহুকে যদি দিলাম এই, অর্থাৎ আমরা কেটে দেখাচ্ছি, দেখো এডিই আর একটা আছে এ বিডিই। এই বলছে এই ত্রিভুজটার উচ্চতা একই, তাই কি না? দেখো তুমি যদি একটা ত্রিভুজ কল্পনা করো, তাই না, তার উচ্চতা কিন্তু এই দুইটা ত্রিভুজের কিন্তু উচ্চতা একই হবে, এটা স্বাভাবিকভাবে। এই ধরো এই, তাহলে দুইটা দেখো উচ্চতা প্রত্যেকটার থেকে দেখো উচ্চতা একই, এটার মাথা হেলে গেছে কিন্তু উচ্চতা একই আছে। হেলে যাক, উচ্চতাটা তো কী দেয়, লম্ব,
লম্বটাই কিন্তু উচ্চতা, তাই তো? তাহলে ভূমির সাথে দেখো লম্ব, এটা যদি ভূমি হয় এবি, এর সাথে এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এরও এইভাবে তার লম্ব মাপা হবে না, লম্ব মাপতে গেলে এরকম। তাহলে এই দুইটা ত্রিভুজের কিন্তু কী হলো, দুইটা ত্রিভুজের কিন্তু উচ্চতা একই। ত্রিভুজ এডিই আর বিডিই, এই যে এটা কেটে আমরা এখানে একটু দেখাচ্ছি। তাহলে এখানে কিন্তু এই দুইটা ত্রিভুজের উচ্চতা একই, এইটা একটা ফাংশন। শুধুমাত্র জ্যামিতির দেখবে কোথাও না কোথাও একটু হালকা একটু প্যাচ আছে, এইটা তুমি এই জটটা একটু খুলতে পারলেই যথেষ্ট, ঠিক আছে? খুব বেশি জটিলতা নাই। জটিল হচ্ছে তোমার অলসতা, তোমার মন মানসিকতার জটিল তৈরি করে ফেলেছ। এই অঙ্কের ভয়ভীতিটাই তোমাকে বেশি আরও ভয় করে তুলছে। না, অঙ্ক খুবই সহজ, বারবার বলছি আমরা, হায়ার ম্যাথে বলেছি, জেনারেল ম্যাথে তাই। দেখবে একটু বোঝো, বুঝলে খুবই সোজা লাগবে। তাহলে ত্রিভুজ দুটো আমরা আগে দেখে নিয়েছি, এডিই এই ত্রিভুজটা আর বিডিই, দুইটা ত্রিভুজের উচ্চতা একই। তাহলে দেখো এই যে উচ্চতা একই, দুইটারও একই, এখানে যা এখানে তাই, এখানে তাই, এখানে তাই, ঠিক আছে? উচ্চতা যদি এক হয় তাহলে ওই যে এর আগে যে থিওরিটা করলাম, কি উচ্চতা যদি এক হয় তাহলে এই দুইটা ত্রিভুজের কি হবে, যে কোনো দুইটা ত্রিভুজের উচ্চতা একই, ব্যাস। উচ্চতা একই হলে আমরা দুইটা শর্ত কিন্তু দেখাইছি, তাদের ভূমি আর ক্ষেত্রফলের অনুপাত সমান হবে, তাই তো? তাদের ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক, ক্ষেত্রফল আর ভূমি। তাহলে এই যে ত্রিভুজটার ভূমি যদি আমরা কোথায় ধরব, এই যে এই অংশটাকে ভূমি ধরব আর এটাকে উচ্চতা, তাহলে ত্রিভুজ এডিই ইস্টুটা ওটাকে ভাগ আকারে লেখা যায় এখানে, ঠিক আছে? এখানে আর ইস্টু না লিখে এভাবে লেখা যায়। এর সাথে ভূমি কোনটা, ত্রিভুজ এডিইর ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এডিই এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি কিন্তু এডি, ঠিক আছে? আর ত্রিভুজ বিডিইর ক্ষেত্রে ভূমি আছে বিডি। তাহলে এই যে দুইটা ভূমির সাথে ক্ষেত্রফলের অনুপাত, এটা সমানুপাতিক হবে, তাই তো? দুইটা ত্রিভুজের উচ্চতা যদি এক হয় তাহলে তাদের কি, তাহলে তাদের ক্ষেত্রফল আর ভূমি হবে সমানুপাতিক। তাহলে ক্ষেত্রফল কিন্তু এই, আর ভূমি দেখো আমরা বলতে পারি এডি বাই বিডি, বা যাই হোক ডিবি লিখলাম, এটা আমরা এক নম্বর, ঠিক আছে? এটা নিশ্চয়ই বুঝে গেছো যে দুইটা ত্রিভুজকে তুমি আলাদা করে নিয়ে দেখো, যে ত্রিভুজের একটা ভূমির উপর অবস্থিত, ঠিক আছে? যে দুইটা ত্রিভুজের তাদের ক্ষেত্রফল উচ্চতার সমান হয়ে গেছে বলে ক্ষেত্রফল আর ভূমি হবে সমানুপাতিক। এবার আবার দেখো, আমরা সাধারণত বর্ধিত অংশকে নিয়ে আর না দেখালে চলবে, ওটা শুধু এঁকে দিলে হবে। এখানে দেখো আবার যদি দেখি আমরা, আবার ত্রিভুজ এডিই, খেয়াল করো আর একটা ত্রিভুজ আছে সিডিই, ব্যাস। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে এই, আর এটাকে এই বর্ধিত করে দেওয়া হয়েছে, ব্যাস। এডিই আর এটা হচ্ছে সি, এই যে এক্ষেত্রেও কিন্তু দেখো দুটিরই কিন্তু উচ্চতা একই, এই যে এই একটা আর একটা, একটা ত্রিভুজ হেলে রয়েছে, ঠিক আছে, হেলে থাকুক, আর একটা তো আছে খাড়াভাবে। তাহলে এই যে দুইটা ত্রিভুজের শীর্ষ কিন্তু এই ডি, ঠিক কিনা? তাহলে দুইটা ত্রিভুজের শীর্ষ যদি ডি হয় তাহলে দেখো এই একটা ত্রিভুজ এডি আর সিডিই দুটোরই কিন্তু উচ্চতা একই। শুধু এখান থেকে একটা জিনিসই তোমাকে এই লক্ষণীয় দেখো, উচ্চতা যদি এক হয় তাহলে কিন্তু এর আগে যে থিওরিটা জানলাম তাহলে খুব সহজে হয়ে যাচ্ছে। অর্থাৎ জ্যামিতি খুবই সহজ। কখন সহজ লাগবে? যখন তুমি এর পূর্ব সম্পর্কিত কিছু ধারণা তোমার জমে থাকবে, ঠিক আছে? সেই ধারণার উপর ভিত্তি করে এটা চলবে। যেমন আমার দুইটা এখানে যে দুইটা থিওরি আমরা দেখলাম, যে দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফল আর ভূমির অনুপাত সমান, অর্থাৎ তারা ভূমি ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক হবে। তার এই থিওরি কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করলাম। আবার একইভাবে এখানেও দেখো, কই ত্রিভুজ এডিই, ঠিক আছে, আর ত্রিভুজ সিডিই, এই দুইটা ত্রিভুজেরও কিন্তু উচ্চতা একই। হয়তো এখানে উচ্চতা আমরা আর ধরে নিয়ে করছি না, যেহেতু আমাদের থিওরি জানা। তাহলে এর ভিতরে কি হবে? ত্রিভুজ এডিই
ঠিক আছে। আর ক্ষেত্রফল ত্রিভুজ সিডিই, এর ভূমি কি হবে? এই দেখো, এর ভূমি কিন্তু এই আর ইসি, ঠিক আছে। এর ভূমি কিন্তু এই আর ইসি, এই এটা আছে 2 নম্বর। তাহলে খেয়াল করো, এই যদি 2 নম্বর হয় ভূমি, একটা হচ্ছে তোমার ভূমি, এই যে ত্রিভুজ এডি এর ভূমি আছে এই, আর সিডি এর ভূমি আছে সিই বা ইসি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক, এটা আমরা লিখতেই পারি। ব্যাস, এই দুইটা সমীকরণ থেকে দেখো কি লেখা যাবে। এই যে 1 নং সমীকরণের বাম পক্ষের দিকে তাকাও, আর 2 নং সমীকরণের বাম পক্ষ দিকে তাকাও। দেখো মাথায় কিন্তু দুটোরই ত্রিভুজ এডি আছে, তার মানে এক জিনিস। আর একটা কি আছে আমাদের, কোনোভাবে ত্রিভুজ বিডিই আর সিডিই, ঠিক আছে। এই যে এই ত্রিভুজ সিডিই আর ত্রিভুজ বিডিই, কোনোভাবে এই দুইটা যদি সমান দেখাতে পারি, তাহলে কি হয়ে গেল, বামপক্ষের অংশ এর বামপক্ষের অংশ সমান হয়ে গেলে দেখো ডান সাইড আর এর ডান সাইড সমান হয়ে যাবে, তখন কিন্তু প্রমাণ আমাদের হয়ে যাবে। দেখো তাকাও, এই যে এডি বাই ডিবি, এই বাই ইসি, এই যে বাই মানে তারপরে ইস্টু করে দিলাম। তাহলে শুধুমাত্র এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখাতে হবে, ঠিক আছে। কিভাবে দেখানো যায় দেখো, এটা আমাদের টার্গেট। তাহলে আমরা দেখলাম যে এই দুইটা সমীকরণের, আমি আবার একটু বলে আসি, দুইটা সমীকরণের আমরা থিওরি দিয়েছি একটাই, যে উচ্চতা এক হলে তাদের ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখছি, দুইটা ক্ষেত্রফল ভাগ আছে দুটা তার বাহুর যে অনুপাতটা, ঠিক আছে। এবার 1 নং সমীকরণের বামপক্ষ আর 2 নং সমীকরণের বামপক্ষ সমান হলে কিন্তু এই ডান পক্ষ দ্বয় সমান লেখা যাবে। আর ডান পক্ষ সমান লিখলেই কিন্তু দেখো প্রমাণের দিকে তাকাও, প্রমাণ কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে এর এই ডান পক্ষ আর এর ডান পক্ষ সমান হয়ে গেলে প্রমাণ হয়ে যাবে। কিন্তু কোনোভাবে আমরা এই বামপক্ষ আর এর বামপক্ষ সমান দেখাতে হবে। সেক্ষেত্রে দেখো ত্রিভুজ এডি আর ত্রিভুজ এডি কিন্তু একই আছে, শুধু কোনোভাবে ত্রিভুজ বিডিই আর ত্রিভুজ সিডিইর সমান দেখাতে হবে। তাহলে আসো আমরা এটা কিভাবে সমান হতে পারে। এইটা কিন্তু একটা ক্ষেত্রে সমান হবে, কখন, ত্রিভুজ আমরা বিডিই আর ত্রিভুজ সিডিই, আমরা কিন্তু জোর করে লিখছি না, কেন লিখছি দেখো, এখানে একটু তার ব্যাখ্যা দিলেও দিতে পারো। কিভাবে হয় ত্রিভুজ বিডিই, কই সেটা দেখো, ত্রিভুজ বিডিই এই যে এই ত্রিভুজটা, ব্যাস। আর একটা ত্রিভুজ কত, সিডিই, সিডিতে যদি আমরা ধরো এইভাবে দাগ দিই, এই তাহলে এই যে দুইটা ত্রিভুজের দেখো তো ভূমি কিন্তু একই, এই একটা ভূমির উপর অবস্থিত না, ভালো করে খেয়াল করো, একটা ভূমির উপর কি দুটা ত্রিভুজ, শিওর কিনা দেখো, একটা ভূমির উপর, এই যে একটা ভূমির উপরে দুইটা ত্রিভুজ আছে, এই একটা আছে আর একটা আছে তোমার এইভাবে, এই তাহলে যদি একই ভূমি হয়, আর দেখো এই রেখা দুটো কিন্তু সমান্তরাল, এটা তো আমরা প্রথম থেকেই জানি, কারণ ওই যে প্রমাণের জন্য আমরা ধরে নিয়েছিলাম যে বিসি বাহুর সমান্তরাল ডি, তাহলে দুইটা সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, অর্থাৎ বিসি আর ডি কিন্তু সমান্তরাল, এটা প্রমাণের ভিতরেই কিন্তু ছিল, অর্থাৎ বিসি সমান্তরাল ডিই, এটা ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু ভূমি আছে একই ভূমি ডিই, তাহলে এই একটা থিওরি। আর একটা থিওরি কিন্তু এটা বলছে, যদি কোনো ত্রিভুজ অর্থাৎ একই ভূমি আর একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এখানে যে দুইটা হয়েছে বলে এই দুইটা ক্ষেত্রফল সমান হয়েছে তা না, তুমি একাধিক দাও যাই হোক না কেন, বলছে যদি ত্রিভুজের একই ভূমি আর সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হবে, একটা ভূমি না ডি, তাহলে একই ভূমি আর সমান্তরাল যুগল অর্থাৎ বিসি আর ডি এই রেখা দ্বয় সমান্তরাল, তাহলে এরকম যদি কখনো থিওরি দেখো যে কি, থিওরিটা আমরা আবার একটু ভেঙে বলি, যে কখনো সমান্তরাল রেখা যুগল, ঠিক আছে,
আর ভূমি একই, ব্যাস। এই যে ভূমি একই, দেখো, হ্যাঁ, ভূমি যদি একই হয় তাহলে এর কি হবে, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই পাশে যে আরেকটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই শুধু এই একটা বাড়তি সংযোজন হয়েছে এখানে, আর কিছুই না। তাহলে তিনটা জিনিস কিন্তু শিখলে তোমাদের হয়ে যাচ্ছে, তিনটা না, মাত্র দুইটা জিনিস। একটা আছে ক্ষেত্রফলের সাথে একই উচ্চতা হলে ক্ষেত্রফলের সাথে এই ভূমি সমানুপাতিক, ঠিক আছে। আর একটা হচ্ছে কি, যখন একই ভূমির উপরে অবস্থিত, একই ভূমি কিন্তু এটা একই ভূমির উপরে, একই ভূমি আর সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আছে এখানে আমরা দুইটা ত্রিভুজ একটা ভূমির উপরে, তাই না, ডির উপরে এই দুইটা ত্রিভুজ আছে, অর্থাৎ ত্রিভুজ বিডিই আর ত্রিভুজ সিডিই। তাহলে এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই সমান হবে। আর এই সমান হয়ে যাওয়া মানে আমাদের যে কথাটা আমরা দিয়েছিলাম যে 1 নং সমীকরণের বাম পক্ষে এই বিডিই আর সিডি সমান দেখাতে পারলে আমরা লিখতে পারবো, দেখো, এ ডাইন পক্ষ অর্থাৎ এডি বাই ডিবি, আর ওর আছে এই বাই হচ্ছে ইসি। তাহলে এই দুটা সমান, আর এটা সমান মানে আমরা দেখো প্রমাণের দিকে তাকাও, এডি ইস টু ডিবি ইকুয়াল টু এ ইস টু ইসি লিখতে পারি। এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। খুবই সহজ এবং সহজলভ্য একটা সাধারণ জ্যামিতি, ঠিক আছে। তাহলে তোমরা আবার একটু ভালো করে এটাকে রিডিং দাও, দেখো, খুব বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। আর না বুঝলে তোমরা পরবর্তী ক্লাসে আবার আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, যাতে অন্তত যারা উপকৃত হচ্ছে না, যারা এই লকডাউনের ভিতরে অথবা এই ভাইরাস, করোনার ভাইরাস আক্রান্ত এই সমসাময়িক সময়ে ঘরে আবদ্ধ আছো স্কুল কলেজের থেকে, বিরত থেকে, সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমরা এটুকু করার চেষ্টা করছি, ঠিক আছে। আর আমাদের সাথে থাকো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।